সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ৩৪তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। বাগানের ভিতর দিয়ে সোনা এবং জ্যাঠামশাই হাঁটতে থাকল। সামনে শীতলক্ষা নদী, নদীর পাড়ে ওরা হাঁটবে। মাথার ওপর নির্মল আকাশ, দুপাশে পাম গাছ, আর নদীর পাড়ে পাড়ে কত মানুষ। ওরা প্রায় পালিয়ে হাতি দেখতে চলে যাচ্ছে। কেউ দেখছে না এমনভাবে চুপি চুপি সোনা জ্যাঠামশাইয়ের হাত ধরে চলে যাচ্ছে। কেবল কাছারি বাড়ি পার হলে যাত্রা পার্টির অধিকারী মানুষটি দেখে ফেলল। সে রামায়ণ পাঠ করছিল। চশমার কাচ ঘষে বাগানের ভিতর দিয়ে কারা যাচ্ছে লক্ষ্য করতেই বুঝল সেই পাগল মানুষ তার নাবালক ভাইপোর হাত ধরে কোথায় যেন যাচ্ছেন। এই মানুষকে দেখলেই কেন জানি রাজা হরিশ্চন্দ্রের কথা মনে হয় এই অধিকারী মানুষটির। গাছপালার ভেতর দিয়ে যাচ্ছেন তিনি। আবছা আবছা মুখ, হাত পা এবং কুকুরের ছায়া চোখে পড়ছে। সে যেন সারা জীবন পালাগানে এমন একজন উদাসীন মানুষের ভাব ফুটিয়ে তুলতে চেয়েছে, যেন কেবল সামনের দিকে হাঁটেন, কোনো দিকে তাকান না। সে পারেনি। মানুষটাকে দেখেই ওর কেন জানি বড় একটা নিঃশ্বাস উঠে এলো। সোনা কিন্তু জ্যাঠামশাইয়ের সঙ্গে বের হতে পেরেই যাবতীয় দুঃখ ভুলে গেল। সে আগের মতো লাফিয়ে লাফিয়ে হাঁটছে। সে বারবার জ্যাঠামশাইকে সাবধান করে দিচ্ছে, যেন হাতির সঙ্গে জ্যাঠামশাই কোনো দুষ্টুমি না করে। করলে সে তার বাবাকে, না হয় মেজো জ্যাঠামশাইকে বলে দেবে, এমন ভয় দেখাতে লাগলো। ওরা কালীবাড়ি যাবার পথে এসে পড়ল। বাজারের ভেতর দিয়ে কালীবাড়ি যাবার একটা রাস্তা আছে, কিন্তু পিলখানে যেতে হলে অত দূরে যেতে হবে না। ডান দিকে উমেশবাবুর মঠ, মঠের উত্তরে সুপুরির বাগিচা। বাগিচা পার হলেই একটা আম বাগান। বাগানের ভিতর হাতিটা বাঁধা থাকে, কিন্তু সে এখন কোথায় জায়গাটা ঠিক আবিষ্কার করতে পারছে না। সে রাস্তার উপর দাঁড়িয়েই ঘন্টার শব্দ পেল এবং মনে হলো বাগানের ভিতর ঢুকে গেলেই সে হাতিটাকে আবিষ্কার করে ফেলবে। কিন্তু কোন দিকে যে হাতিটা আছে? তারপরে মনে হলো সকালে পিলখানায় থাকে। দুপুর হলে জসিম হাতিটাকে নদীতে স্নান করাতে নিয়ে যায়। তারপর বনের ভিতর কিছুক্ষণ বেঁধে রাখে। খাবার দেওয়া হয়, কলা গাছ আর যত মাদারের ডাল। দশমীর দিনে হাতি থাকবে না। সকাল হলেই জসিম বাবুদের বাড়ি বাড়ি হাতি নিয়ে যাবে। চাল, চিড়া, মুড়ি, মোয়া, সন্দেশ হাতির জন্য চেয়ে নেবে। খুব সকাল সকাল সে হাতিটার কপালে চন্দনের তিলক পরাবে। শোলার রং বেরঙের লাল, নীল অথবা জরির চাঁদমালা বেঁধে দেবে মাথায়। কমলা বলেছে ওরা কাল হাতির পিঠে চড়ে দশহরা দেখতে যাবে। অমলা বলেছে, সোনা, তুই যাবি আমাদের সঙ্গে? সোনা কিছু বলেনি। সে এখন হাতিটা কোন দিকে, কোনো বনের ভিতর এবং মাঠের পাশ দিয়ে যাবে, না সোজা দৌড়াবে বুঝতে পারল না। কেবল কুকুরটা সোজা বনের ভিতর ঢুকে যাচ্ছে এবং ঘেউ ঘেউ করছে। সে বুঝল হাতিটাকে দেখে ফেলেছে তার আশ্বিনের কুকুর। তাড়াতাড়ি ওরা কুকুরটাকে অনুসরণ করে বনের ভিতর ঢুকে গেল। বনের ভিতর ঢুকে সোনা দেখল হাতিটা দুলছে, সামনে পিছনে দুলছে। এই বন, গাছপালা, পাখি নিয়ে তার হাতি বেশ আছে। হাতির পায়ে শেকল, সে বেশি দূর এগোতে পিছোতে পারছে না। সোনা জ্যাঠামশাইয়ের পাশে, যেন ওরা দুই মুগ্ধ বালক হাতিটাকে নিবিষ্ট মনে দেখছে। তখনই হাতিটা হাঁটু মুড়ে বসে পড়ল এবং সোনাকে, পাগল জ্যাঠামশাইকে চিনতে পেরে সেলাম দিল। আর আশ্বিনের কুকুরটাও হিজ মাস্টার্স ভয়েসের মতো ওদের পাশে বসে ঘেউ ঘেউ করে উঠল, যেন বলতে চাইল, আমাকে চিনতে পারছো না? আমি আশ্বিনের কুকুর। সোনাদের বাড়িতে আমি থাকি। তোমার সঙ্গে একবার নদী পার হয়েছিলাম, মনে নেই? সোনা এবার হাতি না দেখে জ্যাঠামশাইয়ের মুখ দেখল। শিশুর মতো হাতির দিকে তাকিয়ে হাসছেন তিনি। এই হাসি দেখে সহসা কেন জানি মনে হলো জ্যাঠামশাই ভালো হয়ে যাবেন। চোখে মুখে সরল অনাবিল হাসি। সে মায়ের কথা, অমলা কমলার কথা অথবা ফতিমার কথা ভুলে আনন্দে জ্যাঠামশাইয়ের পিঠে দু হাতে গলা জড়িয়ে দুলতে থাকল। সোনা বলল,
জ্যাঠামশাই বলেন তো, এক। পাগল মানুষ বললেন, এক। বলেন দুই। তিনি বললেন, দুই। হাতিটা তখন সুর দোলাচ্ছে, গলায় তার ঘণ্টা বাজছিল। জ্যাঠামশাই 1 2 3 করে ক্রমান্বয়ে ঠিক ঠিক গুনে যাচ্ছেন। সোনা পাগল মানুষ মনীন্দ্রনাথের সঙ্গে 1 2 3 অথবা 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র, যেন 2 নাবালক বনের ভিতর জীবনের নামতা পাঠ নূতন করে ফের আরম্ভ করেছে। সোনা সুর করে পড়ে যাচ্ছে, জ্যাঠামশাই ঠিক ঠিক অবিকল উচ্চারণ করে নামতা পড়ছেন। সোনা হঠাৎ নির্জন বনের ভিতর আনন্দে 2 হাত তুলে চিৎকার করে উঠল, বাবা, মা, মেজদা, বড়দা, ছোট কাকা, জেঠিমা, আমার জ্যাঠামশাই ভালো হইয়া গেছে। এই বলতে বলতে সে বনের ভিতর ছুটে ছুটে ঘুরে বেড়াতে লাগলো। কুকুরটাও ছুটে বেড়াচ্ছে, হাতির গলায় ঘণ্টা বাজছে। পাগল মানুষ চুপচাপ বসে কেবল গুনে যাচ্ছেন, 1 2 3 4 5 6 7 8 9। সেই যে মালতী শুয়ে থাকলো, আর উঠল না। দিন 3 বাদে কিছুটা যেন হুঁশ ফিরেছে, চোখ মেলে তাকিয়েছে। কি যেন বলতে গিয়ে ঠোঁট কেঁপে উঠছে, বলতে পারছে না। আঁচল দিয়ে মালতী নিজের মুখ ঢেকে রেখেছে। যত জোটন মুখ থেকে আঁচল টেনে কথা বলতে চেয়েছে, তত মালতী মুখের আঁচল তুলে দিয়ে কেমন শক্ত হয়ে পড়ে থাকছে। মালতীর হুঁশ ফিরলে এই যে জোটন, যার যৌবন নেই শরীরে, যে পীরের দরগায় এসে গেছে এবং যার স্বভাব ছিল পান সুপারি অথবা সামান্য খুতকুড়ার জন্য মালতীর বাড়ির ধান ভেনে দেওয়া, চিড়া কুটে দেওয়া, সেই জোটনকে দেখে প্রথমে মালতীর যেন হাতে আকাশ পাবার মতন অবস্থা। তারপর কি মনে হতেই মালতী সব ভবিতব্য ভেবে শক্ত হয়ে গেল এবং এখন মনে হচ্ছে জোটন ওর বড় শত্রু। বন বাদারে সে কোথায় যে পড়েছিল মনে করতে পারছে না, কিভাবে এখানে এলো তাও মনে করতে পারছে না। কেবল মনে পড়ছে সে হোগলার বনে ঢুকেই লুকিয়েছিল। তারপর 3 জীব, মনুষ্যকুলের যেন তারা কেউ নয়, তাদের দেখে সে সংজ্ঞা হারিয়েছিল। তারপর এখানে, এবং এটা জোটনের কাজ। সে আস্তানা সাহেবের দরগায় এখন, তাকে ওরা বন বাদারে ফেলে চলে গেছে। এই জোটন ওর এত বড় শত্রুতা কেন করল? বন বাদারে পড়ে থেকে একসময় মরে গেলে অন্তত এই পোড়া মুখ আর দেখাতে হতো না কাউকে। সে জোটনের কথায় সেজন্য কোনো উত্তর দিচ্ছে না। ফকির সাহেব দুধ এনে গাছতলায় বসে আছেন। এই দুধটুকু এখন গরম করে খেতে হবে, মালতীকে স্নান করতে হবে। মালতী হিন্দু বিধবা যুবতী, ভিজা কাপড়ে দুধটুকু গরম করে খেতে হবে। এই মাজান এবং ছই সব কিছুতেই এক অপবিত্র ভাব, মালতী জেগে গেলেই টের পাবে। জোটন ডাকল, ওঠ মালতী। তারপর সে বলতে চাইল যেন উঠে স্নান করে আসে মালতী। কাঠ, নতুন সরা, দুধ সব ঠিক আছে, যেন গরম করে মালতী দুধটুকু খেয়ে নেয়। দুধটুকু গরম করে দিতে জোটন সাহস পাচ্ছিল না, কারণ হিন্দু বিধবার আচার নিয়ম অনেক। জোটন সব ঠিক করে রেখেছে, কাঠ, উনুন, নতুন পাতিল সব। যেন বলার ইচ্ছা, এই যে মাইয়া, তুমি এতকাল যৌবন বাইন্ধা রাখছো, স্বপ্ন দেখছো, স্বামীর মুখ দেখা মামদোবাজি খেলা খেলছো, আর এখন কিনা কিছু জানো না। অর্থাৎ যেন বলার ইচ্ছা, কি আছে আর যা হইবার হইছে, এটা তো আর হাড়ি পাতিল না, এটা তো সোনার অঙ্গ, সুইয়া দিলে জাত যায় না। কার জাত, তোমার না মানুষের? জোটন নানাভাবে মালতীকে বুঝ প্রবোধ দিচ্ছিল। ওঠ মালতী, উঠা খা, দুধ গরম কইরা খা। মালতী উঠল না, শক্ত হয়ে পড়ে থাকল। জোটন ফকির সাহেবকে বলল, কি করন যায়? কি করতে কন? নরেন দাসে একটা খবর দিতে হয়। তবে দেন। আমি দিব কি কইরা, আমি একলা যাইতে পারি? জোটন ক্ষোভের গলায় বলল, এই যে কইলেন
পানিতে নাও ভাসাইলে আপনি লগি বাইবেন, দুর্গা ঠাকুর দেখতে যাইবেন। তামাশা রাখেন, কি করবেন কন? আমি কি কমু? যা মনে লয় করেন, বলে জোটন বিরক্ত মুখে ছইয়ের নিচে ঢুকে বলল, ওঠ মালতী, লক্ষ্মী, আমার সোনা, দুধ গরম কইরা খা, তারপর ল তরে দিয়ে আসি। মালতী এবার বিস্ময়ের চোখে তাকালো। তরে দিয়ে আমো? মালতী ধরফর করে উঠে বসল। আমি আর ফকির সাহেব তোর লগে যামু। মালতী দু হাতে মুখ ঢেকে বসে থাকল। এ পোড়া মুখ নিয়ে সে কি করে যাবে? সে ভিতরে ভিতরে হাহাকারে ডুবে যাচ্ছিল। না না, আমি কোথায় যাব? কার কাছে যাব? আমি যেদিকে দু চোখ চাই চলে যাব জোটন, আমি জলে ডুবে মরে যাব। কি হয়েছে তোর? এই প্রথম কথা বলল মালতী। আমি কই যামু? ফকির সাহেব এবার গাছতলা থেকে এলেন। যাইবেন না তো খাইবেন কি? আমি ফকির মানুষ, গাছপাতা খাইয়া বাসি। আপনারে কোনখান থেকে দুধ কিয়াই না খাওয়ামো? মালতী এই মানুষের মুখ দেখে ভয়ে ফের বিবর্ণ হয়ে গেল। পাকা দাড়ি থেকে এখন জল টপ টপ করে পড়ছে। ভিজা গামছা পরে বসে আছেন, হাতে গলায় বড় বড় পাথরের মালা, রসুন গোটার তেলে কাজল, সেই কাজলে সুরমা টেনেছেন ফকির সাহেব। জোটন ছইয়ের ভিতর বসে হাসছিল। ফকির সাহেব তেরে আসার মতো মাচানের কাছে উঠে এলেন, বললেন, ওঠেন কইতাছি, ওঠেন, স্নান করেন, দুধ গরম কইরা খান। বুড়া মানুষ আমি, পানি ভাঙ্গা সাঁতার কাইটা দুধ লইয়া আইছি, তাই না এখন খাইবেন না? মালতী নড়ল না। ফকির সাহেব এবার চোখ গরম করে, চোখ লাল করে ভয় দেখালেন মালতীকে। খাইবেন না আপনি? আপনার 14 গোষ্ঠী খাইব, বলে ফকির সাহেব আস্ত একটা কাঠ এনে বললেন, ওঠেন, আমি কিন্তু পাগল মানুষ, এখনে স্নান কইরা দুধ গরম কইরা না খাইলে আগুন লাগাইয়া দিমু। জোটন ফকির সাহেবের কথায় সায় দিয়ে বলল, আলো ওঠ, তুই পাগল খেপ্পা গেলে রক্ষা নাই, তুই না খাইলে সব ফিরা পাবি, পাইলে আমি তোরে খাইতে কইতাম না, ওঠ। ফকির সাহেব বললেন, কার অঙ্গ? অঙ্গ আপনার। সোনার অঙ্গে কালি লাগলে ধুইয়া ফেলান। সোনার অঙ্গে কালি কতক্ষণ লাগিয়া থাকে? ঠাইরেন, গাঙ্গের পানিতে কত কিছু ভাইসা যায়, কিন্তু ঠাইরেন, মা জননীর কি কিছু হয়? যেন ফকির সাহেবের বলার ইচ্ছা। মাগো, নদীতে এটো থাকে না, বরফে এটো থাকে না। মাগো জননী, আপনারা নিজের জলে নিজে ধুয়ে যান। তবু মালতী উঠল না, ছইয়ের নিচে নেমে এলো না, মাথা গুঁজে এক কোনায় বসে থাকল। জোটন ফকির সাহেবকে বলল, কি করবেন? চোখ মুখ কই গেছে গিয়া? কদিন না খাইয়া আছে কে জানে, কিছু তো কয়ও না। ফকির সাহেব বললেন, যাই একবার, পানি ভাঙ্গা যাই, বড় মিয়ার কোষা নাওটা আনতে পারি কিনা দেখি, তারপর চলেন, আল্লাহর নামে তরি ভাসাই। একরোশ পথ সাঁতার কাটলে, ডাঙায় হাঁটলে সেই 2-4 ঘর বসতি। পথে যেতে যেতে একবার বমি করলেন ফকির সাহেব। এই বর্ষা এলে বড় অনটন ফকির সাহেবের। 2 ছাগল, তার দুধ আর শাপলা শালুক। এখন জল সাঁতরে মুশকিল আসান নিয়ে যেতে পারেন না, যা কিছু পান ইন্তেকালের সময়। শাপলা শালুক খেয়ে পেট কেমন ভারী হয়ে আছে। কোষা নাও নিয়ে আসতে আসতে বেলা হয়ে গেল। ফকির সাহেব কিছু খেলেন না। জোটন 1 বদনা পানি ঢকঢক করে খেল, দুধটুকু সঙ্গে নিল, সরা এবং কাঠ সব তুলে নিল পাটাতনে, একটা মাটির উনুন পর্যন্ত। সব ঠিক করে ফকির সাহেব বললেন, ঠাইরেন, মা জননী, ওঠেন আইসা। ছাগল দুটোকে এনে মাচানের নিচে বেঁধে দরজা বন্ধ করে দিলেন। এবার কিন্তু জোটন মালতীকে তুলতে গিয়ে দেখল উঠতে পারছে না মালতী, কোমরে ভীষণ ব্যথা। রসুন গোটার তেল 1 শিশি নিল সঙ্গে, মালতীকে বলে দিল এটা যেন বাড়িতে মালিশ করে।
জোটন মালতীকে শক্ত করে ধরল। মাথা ঘুরে পড়ে যেতে পারে। কি চেহারা হয়ে গেছে, চোখ মুখে কালি পড়ে গেছে, সোনার অঙ্গে কে আগুন ধরিয়ে চলে গেল। জোটন ভয়ে এখন মালতীর দিকে তাকাতে পারছে না, যেন আত্মহত্যার কথা ভেবে এই মেয়ে এখন বসে আছে, সুযোগ সুবিধা পেলেই আত্মহত্যার জন্য ঝাঁপিয়ে পড়বে। ভিতরে ভিতরে কষ্ট ফকির সাহেবের। ফকির মানুষ বলে অসুখ বিসুখ থাকতে নেই। জোটন এসে একদিনও মানুষটাকে অসুস্থ দেখেনি। এই সকালে পেটে এমন গণ্ডগোল, কিন্তু কারে বলা যায়। ভিতরে ভিতরে অস্বস্তি হচ্ছে। কি যে এই পেটের ভিতর হচ্ছে জ্বালা মতো এক ভাব। তিনি যেমন অন্য সময়ে লতা পাতার রস খান, তেমনি বনের ভিতর ঢুকে 2 হাতে পাতা কচলে মুখের ভিতর কিছু রস ফেলে দিলেন। এই রস খেলেই শরীরের সব যন্ত্রণা মরে আসবে, ধীরে ধীরে নিরাময় হবেন তিনি। ফকির সাহেব জোটনকে বললেন, আপনি দুধটা না হয় অন্য কিছু মুখে দিয়া লইতে পারতেন, আমার খিদা নাই। জোটন বলল, কি কইরা খাই কন? মালতী খাইল না, আমি খাই কি কইরা? ফকির সাহেব এবার খোলামেলা জায়গায় মালতীকে ভালো করে দেখলেন। সত্যি ওকে ভালো দেখাচ্ছে না। ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলে দিলেন যেন জোটন ওকে ধরে বসে থাকে। লক্ষণ ভালো না। কি যে হবে, কি যে করা। এখন এই যুবতীর মাথা ঠিক নেই, পাগল পাগল চেহারা। যুবতী নারী সতী হলে যা হয়। নদীর পাড়ে ফকির সাহেব বালক বয়সী এক নারীর সতী হবার গল্প শুনেছিলেন। গল্পের সেই চোখ মুখের চেহারা এই মালতীর চোখে মুখে। সারাক্ষণ বসে বসে কেবল আত্মহননের কথা ভাবছে। জোটন মালতীকে কোষা নৌকার মাঝখানে বসালো। ফকির সাহেব মুশকিল আসানের লম্ফ নিলেন সঙ্গে। যখন বের হয়েছেন 2-4 দিন কি 2-4 হপ্তাও হতে পারে। গায়ে গায়ে লম্ফ নিয়ে ঘোরা যাবে। কোষা নৌকা আনতে গিয়ে বলেছেন ফকির সাহেব, যেমন বলে থাকেন, জামু একবার বিবিরে লইয়া। নদী নালায় কয় রাত ভাইসা থাকমু কে জানে। তেমন এবারেও বললেন, লম্ফ নিয়ে যাইতেছি, পেটে টান পড়ছে বিবির। আর কি যেন কয়, বিবি কয় বাপের বাড়ি দুর্গা ঠাকুর দেখতে যাইব, তা একবার দেখাই আনি। ফকির সাহেব ইচ্ছা করে মালতীর কোনো খবর কাউকে দেয়নি। এমন খবর পেলে লোকজন ছুটে আসতো দরগায়। তবে এই দরগাতেই থানা পুলিশ আরম্ভ হয়ে যাবে, অথবা নাও হতে পারে, কারণ এখন জাতমান কুল নিয়ে কথা। মালতীর মুখ চোখে সেই জাতমান কুলের কলঙ্ক লেপটে আছে, অথবা সে এক কলঙ্কিনী যেন। কি যে হয়, কি যে হয়, কি যেন তার কেবল জলে ভেসে যায়। রঞ্জিত, ছোট ঠাকুর, নরেন দাস এবং গ্রামের সকলে ওর চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে যেন। এই মেয়ে বনবাসে যাবে, এই মেয়ের জাতমান নেই, কলঙ্কিনী। এসব কথা মনে আসছিল মালতীর। সহসা ফকির সাহেব দেখলেন পাটাতনে মালতী অঝরে কাঁদছে। এটা ভালো। কেঁদে কেটে আকুল হলে মনের সব গ্লানি মরে আসবে, আবার ধরনী সুজলা সুফলা মনে হবে। মালতী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যেন মনে মনে রঞ্জিতকে উদ্দেশ্য করে বলা, ঠাকুর আমার সব হরণ কইরা নিছে, তোমারে আমি কি দিমু ঠাকুর। সারা রাত শকুনের মতো তাকে নিয়ে কারা যেন কাড়াকাড়ি করেছিল। বোধহয় আকাঙ্ক্ষা সব জলের মতো মরে যাচ্ছিল। কেবল পিচ্ছিল রক্তাক্ত শরীরে কারা যেন সারা রাত নৃত্য করে গেছে ভূতের মতো। 3 অমানুষ নরকে ডুব দেবার লোভে পশুর মতো হামলে পড়েছিল। আর সে কালো অসংখ্য সরীসৃপ সারা রাত ওর শরীরের ওপর হেঁটে বেড়াচ্ছিল, যার শেষ নেই, শেষ হবে না। আছড়ে কামড়ে খাবলে খুবলে কোথা থেকে কোথায় যে টানতে টানতে নিয়ে গেল, মালতী এখন কিছুতেই তা মনে করতে পারছে না। কেবল মনে পড়ছে তারা সেই কবর ভূমির অন্ধকারে মাংসের লোভে। কোনো শেয়াল যেমন মৃত মানুষের গন্ধে কবরে ঢুকে যায়, ওরা তেমনি পারলে ওর শরীরের ভিতর সদল বলে প্রবেশ করতে চেয়েছিল। মালতী এখন কষ্ট পাচ্ছে, হাত দিতে পারছে না, বসতে পারছে না মালতী।
ফুলে ফেঁপে আছে, আর বেহুশ শরীরের ওপর সেই সব দৃশ্য ভাবতেই গলা থেকে ওক উঠে এলো। ফকির সাহেব দেখলেন মালতী ওক দিচ্ছে। জোটন বলল, না খাইলে বমি হইব না কন? মালতী কেবল এখন ওক দিচ্ছে, এখন আর অঝরে কাঁদছে না। ধান ক্ষেতের ভিতর ফকির সাহেব লগি মারছেন। লগি মারতে মারতে মাঠের ভিতর নেমে এলেন। সূর্য ক্রমে মাথার উপর উঠে আসছে। গায়ের জোব্বা খুলে নিয়েছেন। কেবল একটি নেংটি পরনে ফকির সাহেবের। গলায় এবং হাতের কবজিতে কনুইতে সেই সব পাথরের মালা তাবিজের শব্দ, এবং মনে হয় তিনি যেন এক প্রাচীন পুরুষ। শকুন্তলাকে নিয়ে রাজার কাছে যাচ্ছেন, যে কোনোভাবে গ্রামে তাকে পৌঁছে দিতে হবে। ভিতরে ভিতরে হাঁসফাঁস করছেন, কিন্তু কাউকে কিছুই বুঝতে দিচ্ছেন না। বেহুশের মতো লগি মারছেন কেবল। জোটন বলল, মালতী, একটু দুধ খা। মালতী, না খাইলে তুই তো মইরা যাবি। মালতী কিছু বলল না। ওক দিতে দিতে পাটাতনে শুয়ে পড়ল। এত দূরের পথ লগি মেরে এ বয়সে যে পার হওয়া যায় না, আর মাঠে নেমে যেন তিনি তা ধরতে পারছেন। সোজা পথে পাড়ি দিলেও রাত অনেক হয়ে যাবে। জল নেমে যাচ্ছে। ভাদ্র মাসের শেষ দিকেই জল নামতে শুরু করে। সোজা পথে যাওয়া যাবে না, মাঝে মধ্যে ডাঙা ভেসে আছে। মেঘনাতে পড়ে বাদাম দিলে পথ ঘুরতে হবে বেশি। তিনি বরং সনকান্দার পাশ দিয়ে নৌকা বাইবেন। গড়িপর্তির মাঠ পার হয়ে নদীতে পড়তে পারলে আর কষ্ট হবে না। জলে উজানি স্রোত মিলে যেতে পারে। তবু ভিতরে ভিতরে কষ্ট, জ্বালা। পাতার রসে পেটের জ্বালা মরছে না, কেমন গলা এবং বুক শুকিয়ে উঠছে। জোটন বুঝতে পারছিল মানুষটার কষ্ট হচ্ছে। সে তামুক সাজল। মানুষটা তামুক টানলে আবার গতরে শক্তি পাবে। সে ফকির সাহেবকে তামাক খেতে দিয়ে নিজেই লগি বাইতে থাকল। জোটন বলল, মালতী তো দুধ খাইল না, আপনি খান, খাইলে বল পাইবেন। এত দূরের পথ, নাইলে যাইবেন কি কইরা? না গো বিবি, তা হয় না, বলে ঢকঢক করে বর্ষার জল তুলে এক গলা খেয়ে ফেললেন। এই ফকির সাহেব এবং জোটন মালতীর জন্য প্রাণপাত করে যাচ্ছে। দরগায় কোন অমানুষ ফেলে রেখে গেল মালতীকে। মালতী কিছুই বলছে না। কিছু বললে ফুঁপিয়ে ফুঁপিয়ে শুধু কাঁদছে। শরীরে অত্যাচারের চিহ্ন ভেসে উঠলে মালতী মাথা ঠিক রাখতে পারছে না। দরগায় এমন একটা কাণ্ড। ফকির সাহেব মনে মনে নিজেকে অপরাধী ভাবলেন। তিনি তো রাতে কবরভূমিতে লম্ফ জেলে ঘোরাফেরা করেন। দূরের মানুষেরা কবরভূমিতে সেই আলখাল্লা পড়া মানুষের হাতে মুশকিল আসান দেখলে ভয়ে পালায়। আর কোথাকার কোন বেজন্মা মানুষ দরগা অপবিত্র করে রেখে গেছে। সব দায় যেন এখন ফকির সাহেব আর জোটনের। মানুষ না মরলে, ইন্তেকাল না হলে ফকির সাহেবের দাম বাড়ে না। দিনে দিনে তার অন্নাভাব বাড়ছে। দুধটুকু পাটাতনে রেখেছে জোটন। এত পীড়াপিড়িতেও দুধটুকু খাচ্ছে না মালতী। কি দামি আর মহার্ঘ বস্তু এই দুধটুকু। একটু দুধ উপচে পড়লে রাগে হাত পা কাঁপছে ফকির সাহেবের। প্রথম ফকির সাহেব ঘাট চিনতে ভুল করলেন। অনেক দিন তিনি এ অঞ্চলে আসেননি। নবমীর চাঁদ ডুবে গেছে, নিঝুম মনে হচ্ছে। আধারে ধান ক্ষেতের ভিতর সেই এক কোড়া পাখির ডাক। দূর থেকে প্রতাপচন্দ্রের দুর্গোৎসবের ডে লাইট চোখে পড়ছিল। এখন নাও সোনালি বালির চরে। চর থেকে ফকির সাহেব আলো লক্ষ্য করে এগোচ্ছেন। চোখ মুখ ঘোলা, হাত পা শিথিল হয়ে আসছে। অন্ধকারে হড়হড় করে বমি উঠে আসছে। সবার অলক্ষ্যে তিনি বমি করে মুখ ধুলেন। যেন জলে কুলকুচা করছেন এমন শব্দ অন্ধকারে। গাছের ফড়িং, ধানের ফড়িং অন্ধকারে উড়ে এসে পড়ছে। প্রতাপচন্দ্রের ঘাট পার হয়ে এসে নরেন দাসের ঘাটে নৌকা ভিড়িয়ে ফকির সাহেব বললেন, আপনারা নামেন। মালতী সেই পাটাতনে শুয়েছিল আর ওঠেনি। কোথায় এই নৌকা ভেসে যাচ্ছে,
কিসের উদ্দেশ্যে ফকির সাহেব নৌকা বাইছেন জোটন হাল ধরেছে সে যেন বুঝতে পারছে না। ঘাটে এসে নৌকা ভিড়লেই ওর সঙ্গীত ফিরে এলো। আরে, এ তো সেই ঘাট। সে এখানে হাঁস ছেড়ে সকালবেলা বসে থাকত। মাথার উপর একটা কদম ফুলের গাছ, কাছে কি অজস্র ফুল ফুটে থাকে বর্ষায়। অথচ এই 2-3 দিনে তার কাছে এরা সবাই যেন অপরিচিত। সে একটা নতুন দেশে এসে গেছে।